হ্যালো এভরিওয়ান, শুরু করছি দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি। আমি আরবি বলছি। পর্ব 3। রাফিদ শোয়া থেকে উঠে বসে। মীর তার দিকে দেখল। রাফিদও মীর এর দিকে তাকায়। এরপর দুজন অট্ট হাসিতে তলিয়ে পড়ল। হাসি থামিয়ে মীর বলে, অসাধারণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে পৌঁছাতাম। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিছু হতে দিতাম না। রাফিদ মীরের দিকে ঘুরে তাকালো, চক্ষু শীতল। আমরা তো ভাই, এর বেশি আজ আর একটা সম্পর্কে নাম দেওয়া যাক। রাফিদের প্রস্তাব। বন্ধু, তাই তো? আজ থেকে আমরাও বন্ধুর পরিচয় নিলাম। মীর মৃদু হাসল। সন্ধ্যার আবছা আলো ধরে মীর আর রাফিদ চৌধুরী নিবাসের উদ্দেশ্যে রওনা হয়। অশ্বকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে। খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে। চারপাশ শুনশান। তাদের থেকে কিছুটা ডান বা বাঁ দিকে সারি সারি মৃত গাছ। রাফিদ চারপাশ দেখে বলল, তাড়াতাড়ি চল, অন্ধকার নেমে আসছে। রাফিদ কথাটা শেষ করতে না করতে একটা তীর ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হলো। তারা বেশ আশ্চর্য হলো। অশ্ব দাঁড়িয়ে যায়। কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারদিকে তাকালো। তখন দেখতে পাই দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীরটা ছুঁড়েছে। ব্যক্তিটি অশ্বের পৃষ্ঠায় বসা, মুখ পাগড়ির আঁচলতে ঢাকা। দূরে থাকায় স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না। মীর নিচে নেমে দেখল তীরের সাথে একটা চিরকুট। মীর চিরকুটটা খুলল। তাতে লেখা, চোখের সামনে প্রিয় মানুষের মৃত দেহটি দেখার মতো সৌভাগ্য কারো না হোক, চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারবে। ব্যাস। এরপর ছোট করে একটা দৃশ্য আঁকা, যা এখন বোঝা যাচ্ছে না। রাফিদ জিজ্ঞাসা করল, চিরকুটে কি লেখা? মীর চিরকুটে বলা বাক্যটি রাফিদকে বলে। রাফিদ প্রত্যুত্তরে বলে, আশ্চর্য, আমরা কোন সত্য বের করবো, অদ্ভুত। মীর বলল, চল ওই অচেনা লোকটিকে জিজ্ঞেস করি। অচেনা মুখোশধারী ব্যক্তিদের দিকে তাকালো, কিন্তু ততক্ষণে সে চলে যায়। চারিদিকে কোথাও নেই। থাকলেও সন্ধ্যায় ধোঁয়াশা আলো আর নির্বিচ্ছিন্ন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। রাফিদ বিষয়টি এড়িয়ে বলল, ছেড়ে দে, নিশ্চয়ই লোকটি পাগল। কাদের ভাবে তীর ছুঁড়েছে কে জানে। চল এখন। মীর রাফিদের রেশ টেনে অশ্বের পৃষ্ঠে চেপে বসে। এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তাদের গন্তব্য বাড়িতে পৌঁছানো। সন্ধ্যা নামায় আলিমনগর গ্রামের মানুষের ঘরে আলো ধরিয়েছে। কেউ আলোর জন্য ধরিয়েছে হারিকেন, তো কেউ মশাল। ঘরের বাহিরে মশাল দিয়েছে সকলে। গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে। গ্রামের সরু পথে এগোচ্ছে মীর আর রাফিদ। অশ্ব তার ধীর পায়ে চলছে। চৌধুরী নিবাস আর মাত্র 5 কিলোমিটার দূরে। রাস্তার দুই ধারে মাটির ঘর, খড়ের ঘর, তো কিছু টিনের দোতলা ঘর, যার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিত করায় মীর আর রাফিদ সুবিধার মতো পথে এগোতে পারছে। নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে ঘুঘুর ডাকের শব্দ ভেসে আসে। মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল। শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো। বাঁ দিকে বেশ কয়েকটা হাত দূরে একটা ছোট্ট কুঠুরি থেকে শব্দটা আসছে। রাফিদ মীরের অভিব্যক্ত দেখে বলল, হয়তো মেয়েরা নাচ করছে। চল দেখি গিয়ে। মীর বলে অশ্ব থেকে নেমে দাঁড়ায়। রাফিদ বলে, আলিমনগর মেয়েদের অনেক সম্মান দেওয়া হয়, এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে। দূর, চল তো, ইংল্যান্ডে তো কখনো এরকম সুরও শুনিনি, আর নাচ তো বিলাসিতা। বলে মীর ঘুঙুরের শব্দ অনুসরণ করে যেতে থাকে। রাফিদও বাধ্য হয়ে মীরের পেছন পেছন গেল। একটা টিনের দোতলার পাশে ছোট কুঠুরিটির ভেতর মৃদু আলো, মোমবাতির দপদপে শিখায় দেয়ালে পড়ে নাচছে যেন ছায়ারা। বাতাসে কস্তুম্বির ঘ্রাণ আর পায়েল ঝংকারের মিষ্টি সুর ভেসে আসছে চারিদিক থেকে। 4 জন মেয়ে নাচছে এক সুরে, হাতে রেশমের ওড়না, চোখে ঝিলিক, ঠোঁটে মিষ্টি হাসি। সেই ভিড়ের মধ্যে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ে মীরের।
তার গলায় নীল পাথরের হার, কপালে এক ফোঁটা লাল টিপ, আর চোখ যেন এক আলো, যেন কুঠুরির আলো স্নান করে দেয়। সে নাচছে, কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীর গল্প, এক অপূর্ণ আকুলতা। জানলা থেকে মীর তাকিয়ে আছে, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। কুঠুরির ঘ্রাণে যেন মিশে গেছে তার অজানা অনুভব। প্রতিটি তালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটি চুরির শব্দ তার বুকের ভেতর প্রতিধ্বনিত তুলছে। বাইরে কুয়াশা ঘনত্ব হয়েছে, কিন্তু কুঠুরির ভেতরে নাচ থামেনি। সেখানে শুধু চোখের ভাষায় চলছে এক অদেখা সংলাপ। মীরের পেছনে দাঁড়িয়ে আছে রাফিদ। রাফিদ মীরকে লক্ষ্য করে বলল, আমাদের গ্রামের স্কুলের মাস্টারের মেয়ে। জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে, আর সেদিনই বলেছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না তাকাতে না দেখি। বাড়ির সুন্দরী নাচনেওয়ালি। যাই হোক, এখন চল। মীর এবং রাফিদ পেছন ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে, 3 জন মধ্যবয়স্ক লোক। তখন তাদের মাঝে উপস্থিত হলো আব্দুল মোতালেব হোসেন। তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। তারা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল, মীর এবং রাফিদও। এরপর আব্দুল মোতালেব মীর এবং রাফিদের উদ্দেশ্যে বলল, তোমরা তো জমিদার বাড়ির ছেলে, তা এত রাতে এখানে কী ব্যাপার, কিছু হয়েছে? রাফিদ তখন মীরকে ফিসফিস করে বলল, নাচনেওয়ালির বাবা। মীর তখন বলল, আসলে মীর আসলে বলতে রাফিদ তার কথার মাঝপথে থামিয়ে নিজে বলল, আসলে চাচা, ও হচ্ছে মীর, থাইল্যান্ডে থাকে, গ্রামে নতুন। আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর তখন হঠাৎ করে আপনাদের কুঠুরির থেকে ঘুঙুরের শব্দ শুনতে পায়। তখন ও জিজ্ঞেস করলো এটা কোথা থেকে আসছে। আমি ওকে মুখে জবাব দেওয়ার পরই ও সচক্ষে দেখতে আসলো। ও আচ্ছা আচ্ছা চাচা, আসি, বলে মীর ও রাফিদ চলে যায়। সেই বিকাল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছে রাফিদ এবং মীরের জন্য। তখন শালুক অনেকবার বারণ করেছে, আলিমনগরের উত্তরে যাস না, দিনকাল ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। কিন্তু তারা দুজন যেন বরাবরই অভদ্র ছেলে, কখনো নিজেদের শখের বিরুদ্ধে যায়নি। শালুক বারবার ঘড়ির দিকে দেখছে, সময় বাড়ছে, কিন্তু তাদের জন্য আসার নামগন্ধ নেই। ঠিক তখনই অশোভের ধ্বনি ভেসে আসে ঘরের বাইরে থেকে। জয়ন্তন বলল, ওরা হয়তো চলে আইছে। এরপর রাফিদ ও মীর ভেতরে উপস্থিত হয়, দেখলো সবাই যেন তাদের অপেক্ষায় বসে আছে। রাফিদ তখন আগ বাড়িয়ে শালুকের সম্মুখে গিয়ে বলল, যা বকার ওকে বকো, আমার কোনো দোষ নেই, বলে উপরে চলে যায়। শালুক মীরকে লক্ষ্য করে বলল, সে কখন থেকে অপেক্ষা করছি, আর তোদের আসার সময় হলো এখন। কতটা চিন্তা হচ্ছিল আমার। ছোট মা, এখন আর আমরা ছোট নেই, এত চিন্তা করো না তুমি আমাদের খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি, বলে হাস্যোজ্জ্বল মুখে উপরে নিজের ঘরে চলে যায়। আজকের রাতটা অপূর্ব সুন্দর। আকাশ জোড়া নীলের উপর ছড়িয়ে আছে হাজার তারা, নরম ঝিলিক। চারটা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক, দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। তার আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা আর নিস্তব্ধ পথের ধুলো। দূরে বাঁশঝাড়ে হালকা বাতাসে শোঁ শব্দ, কখনো ঝিঝি পোকার টানা ডাক। আর চারপাশে এমন এক নীরবতা, যেন সময়ও থেমে গেছে এক মুহূর্তে। ফুলের ঘ্রাণ মিশে আছে বাতাসে, নিশি জুঁই, রাত রানীর মিষ্টি সুবাসে মন ভরে যায়। এমন একটা রাত একজন এককভাবে উপভোগ করছে। কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে, নদীর স্রোত যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে। আবার কোথাও কোনো এক জানলার এক টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ, কে জানে, হয়তো কারো চোখে ঘুম আসেনি এত রাতে। রাতটা শুধু সুন্দর নয়, রহস্যময়ও, যেন তার নীরবতার ভেতর লুকিয়ে আছে কোনো গল্প, কোনো অজানা প্রতীক্ষা। রাতটা একান্তই উপভোগ করছে মীর। ছাদের এক কোণে বসে সে। রাফিদ এতক্ষণ এখানে ছিল। এরপর কজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ দরকার বলে। মীরের পরনে সাদা রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা, তার উপর শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো, ডান হাতে সিগারেট।
মীর উপলব্ধি করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মীর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, পেছনে কেন দাঁড়িয়ে, সামনে এসো। মায়া বেশ উসখুস হয়ে মীরের সামনে এলো। এরপর বেতের চেয়ারের উপর বসে পড়ল। আপনি আমাকে না দেখে কীভাবে বুঝলেন আমি আপনার পেছনে দাঁড়িয়েছিলাম? মীর সিগারেটটা নিভিয়ে বলল, তোমার উপস্থিতি তো খুব ছোটোবেলা থেকে টের পেয়ে আসছি, আর এখন পাবো না? মায়া মৃদু হেসে বলল, আজ কোথায় গিয়েছিলেন? আলিমনগর গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখছিলাম। শেষবারের মতো মানে? মায়ার কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো কিছুদিন পর তো চলে যাব, তারপর কবে না কবে আসা হবে ঠিক নেই। এখানে থেকে গেলেই হতো। মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি চলে গেলে সে কষ্ট পাবে। আর তুমি? মেয়ের চোখ টানা করে প্রশ্ন করলো মায়াকে। মায়া ভ্রুকুঞ্চিত করলো, আমি বললেই কি আপনি এখানে থেকে যাবেন নাকি? আজি একবার বলেই দেখো, থেকে যেতেই পারি। মায়া জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। মীর মজা করছে না সত্যি বলছে সে বুঝতে পারল না। তখন তৃষার বলা একটা কথা তার কানের কাছে ভেসে ওঠে, বিদেশি ছেলে, সে দেশে না জানি কত প্রেমিক আছে, তার আবার প্রেমে পড়িস না। মীর মায়ার ভাবনা ভাঙিয়ে দেয়, বলল, এই রূপসী কী ভাবছ? মায়া তখন হতদন্ত হয়ে দাঁড়িয়ে যায়, বলল, আমি ঘরে যাই, অনেক রাত হয়েছে। জবাবটা তো দিয়ে যাও। মায়া এবার কিছুটা উচ্চস্বরে বলে, আপনি থেকে গেলেও বা কি, না থাকলেও বা কি, আমার এতে কিছু যায় আসে না। বলে মীরের সামনে থেকে যেতে রাফিদ হাজির হয়। রাফিদ মায়াকে দেখে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? মাঝরাতে মেয়েদের বের হওয়া নিষেধ, ভুলে গেছিস? মায়া থতমত খেয়ে বলল, ভাই তোকে খুঁজতে আসছিলাম। কিসের জন্য? রাফিদের যেন টানটান উত্তেজনা। মায়া রাফিদের অভিব্যক্তি দেখে ভয় পেল। মা নিরুত্তর। রাফিদ পুনরায় বলল, কিছু হয়েছে? কেউ কিছু কি বলেছে? মায়া কিছু না বলে ছাদ থেকে চলে যায়। রাফিদ বিড়বিড় করে বলল, অদ্ভুত। রাফিদ বসে পড়ে মীরের সামনে একটা সিগারেট হাতে নেয়। সিগারেট ধরিয়ে বলল, মায়া হঠাৎ কেমন আচরণ করলাম? মীর হেসে বলল, ও কিছু নয়, আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করছিলাম। রাফিদও ঠাট্টার ছলে বলল, শালা তোর স্বভাব গেল না। মীর রাফিদের রেস্ট টেনে বলল, শালা বুঝে শুনে বলছিস তো? এই আমার বোনের দিকে নজর দিস না। তুই শালা ডেকে ফেলছিস রাফিদ, কথা এড়ালে চলবে না। বলে দুজনে হাসিতে তলিয়ে যায়। তাদের এমন দৃশ্যটি ছাদের ছোট গাছের আড়াল থেকে দেখছে বাড়ির নতুন কাজের লোক বুলবুল। ও বেশ কিছুক্ষণ ধরে ছাদে উপস্থিত। বুলবুলের বয়স আনুমানিক 5'5" মতো, শ্যামবর্ণের শরীর, মাথায় একটা শীতের টুপি, গায়ে মোটা সোয়েটার। কান পেতে মীর আর মায়ার কথোপকথন এতক্ষণ শুনছিল। এখন রাফিদ এবং মীরের হাসি যেন ওর সহ্য হচ্ছে না। মীর এবং রাফিদ হাসি থামিয়ে দিল। মীর ছাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করে, মাস্টারের মেয়ের নামটা কি? তুই জেনে কী করবি? কী করব বুঝতে পারছি না, খেয়ালি না করে বল। রাফিদ মলিন কণ্ঠে বলল, মোহিনী। মীর বলল, অসম্ভব সুন্দর নাম, ঠিক ওর মতোই নামটি সুন্দর। রাফিদ তখন বলল, তুই আসলে একটা নষ্টা শালা। বুলবুল সব কথা শুনে ফেলে তাদের। এরপর মনে মনে বলল, তখন মায়া আপামনির সাথে প্রেম আলাপ করছিল, আর এখন আবার আর এক মোহিনী। তুই বড় চালাক মীর, তুই গাছেরও খাবি তলারও কুড়বি না। এটা তো হতে দেওয়া যাবে না, আমাকে এর পদক্ষেপ নিতে হবে। রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম নেই মায়ার। মায়া ও তৃষার ঘরে একটা দোলনা আছে। দোলনাতে মায়া বসে ধীর স্থিরভাবে দোল খাচ্ছে, দুপা উঠিয়ে বসে দোলনায়। দোলনা চলার শব্দ পেয়ে তৃষা জেগে উঠে ঘুম থেকে। ঘরের আলো নেভানো, জানলা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করছে। তৃষা চোখ কষলে তাকায়, পাশে মায়া নেই। এরপর শোয়া থেকে উঠে বসে, দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেপে বসে আছে। খুব উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে। তৃষা শান্তভাবে মায়াকে জিজ্ঞেস করলো, তুই এখনো ঘুমাসনি কেন? রাত অনেক হলো। মায়া দোল খাচ্ছে, তার চোখের
পলকও পড়ছে না। তৃষা বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? মায়া তখন তৃষার কথা যেন শুনতে পেল। কিছু না, ঘুম আসছে না, তুই যা ঘুমা, আমায় বিরক্ত করিস না। তৃষা বলল, কি ভাবছিস, আমায় বল, ভালো লাগবে। মায়া জবাব দিল না। দোলনা থেকে উঠে জানলার পাশে দাঁড়ায়। তৃষা তার পেছনে পেছনে গেল। আবার প্রশ্ন করলো, মীরের কথা ভাবছিস? মায়া ঘুরে তাকালো তৃষার দিকে, এরপর দৃষ্টি সরিয়ে বাইরে নেয় খোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল, একটু একটু ভাবছি, কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাঁশির সুর। সেদিন কে বাঁশি বাজাচ্ছিল? তৃষা হাঁপ ছেড়ে বলল, মীরের ভাবনাটা বোকামি, আর এই অদৃশ্য বাঁশিওয়ালার কথা ভাবাটা আরও বড় বোকামি। তুই আজকের পর আর কখনো ভৌতিক গল্প উপন্যাস কিছুই পড়বি না, এগুলো পড়ে এদের মাথা খারাপ হয়ে গেছে। বলা শেষে তৃষা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মায়ের ভালো লাগছে না কিচ্ছু। বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে। তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত। সে এও জানে আদৌ তার ভাবনা সঠিক কিনা এর প্রমাণ নেই, কিন্তু তার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয় তো। মায়ের জল খাওয়ার জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল, কিন্তু জগ খালি। খুব জল তেষ্টা পেয়েছে, কী করবে ভেবে তৃষাকে একবার ডাকলো, তৃষা, জগে জল নেই, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার সাথে চল, রান্নাঘর থেকে নিয়ে আসি। তৃষা কম্বল আষ্টে পিষ্টে জড়িয়ে বলল, তুই যা, আমি পারবো না, বাচ্চামি করিস না। মায়া বাধ্য হয়ে ঘরের বাইরে বের হয়। এরপর একবার চারিদিকে দেখল, চারিদিকে খণ্ডিত আলো। এত রাতে কেউ জেগে নেই। মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো। সেই মুহূর্তে মায়ার কানে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল। মায়া ক্ষুদ্র জানলা থেকে সুর যেদিক থেকে আসছে সেদিকে তাকালো। ঠিক কিছুটা দূর থেকে সুরটি ভেসে আসছে, সেই অচেনা সুরটি। কিন্তু এত রাতে কে বাজাচ্ছে বাঁশি? নাকি এবারও ভুল শুনছে মায়া? এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল মায়া। নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘর থেকে জগে জল ভরে নিল। তখন চোখ পড়ে বৈঠকখানা দিকে। মীর কোথাও যাচ্ছে। মেয়ের সন্দেহ হলো, সে দ্রুত মীরের পেছন হাজির হয়। মীর সদর দরজা খুলতেই মায়া উৎকণ্ঠা ভেসে আসে পেছন থেকে। সে ঘুরে দেখলো মায়া। মায়া মীরের মুখোমুখি হয়ে সন্দেহজনক প্রশ্ন করল, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? মীর কিছুটা বিব্রত বোধ করল, মাথা চুলকায়। মায়া মীরকে নিশ্চুপ দেখে বলল, কি হলো, চুপ করে আছেন যে, কোথায় যাচ্ছেন? কারোর সাথে দেখা করতে নিশ্চয়ই। মীর বলল, আসলে একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম, মাঝপথে এসে তুমি বাধা দিচ্ছ। কার সাথে দেখা করবেন, আর এত রাতে বা কেন? ছোট মায়ের জন্য সব সময় দেখা করতে পারিনি। কার সাথে দেখা করবেন? মায়া একটু রসিকতা করে বলল, ভালোবাসি একজনকে আমি খুব, প্রথম দেখাতে প্রেমে পড়েছি যার। কে সে? মায়ের কথা আটকে গেল। মীর বলল, জগটা রাখো, এসো আমার সাথে। মায়া কিছুটা ভয়ের স্বরে বলল, রাফির দাদা দেখলে আমাকে মেরে ফেলবে। এখনকার সংস্কার মেয়েরা রাতে বাইরে বের হতে পারবে না। মীর বলল, সংস্কারের নিকুচি করেছি, চলো। বলে জগটা মায়ার থেকে নিয়ে পাশের সোফায় রেখে তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায়। মায়ের প্রথমবার মাঝরাতের পর পুরুষের সাথে চৌকাঠ পেরিয়েছে বাড়ির। সে জানে এমনটা কারো কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে, কিন্তু তারপরও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হয়। মীর মায়াকে নিয়ে তার অশ্ববের নিকট নিয়ে যায়। মায়ার হাত ছেড়ে দেয়। অশ্বকে আদর করতে শুরু করে মীর। মীর বলল, আমি অগ্নিলকে খুব পছন্দ করি এবং ভালোবাসি। অগ্নিলকে দেখতে পাচ্ছ না? ওর নাম দিয়েছি আমি অগ্লিন। তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন? হ্যাঁ। তখন ছাদ থেকে ওর ধ্বনি পাই, ভাবলাম ওকে দেখতে যাই। মায়া তখন হেসে উঠল। হাসতে হাসতে মায়ার চোখ পড়ে দোতলার বারান্দায়। মায়ের হাসি থেমে যায়। সেখানে দাঁড়িয়ে আছে জয়ন্তন বেগম। কণ্ঠ শুকিয়ে গেল মায়ার, বুকের ভেতর নাড়া দিয়ে ওঠে। সে আর রেহাই পাবে না নিশ্চিত।
সে মাঝরাতে ঘরের বাইরে বের হয়েছে, সেটাও একজন পুরুষের সাথে, যে কিনা খালাতো ভাই। সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাপ ভাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না। মায়া নিশ্চিত এই জন্য তাকে শাস্তি পেতে হবে, কিন্তু মীর, সে তো নির্দোষ। মায়ের জন্য মীর শাস্তি পাবে। মায়া ভয়ে আত্মরা হয়ে গেল। মীর দেখল মায়া চুপচাপ। কিছু হয়েছে তোমার? না, চলুন ঘরে যাই, কেউ দেখলে সমস্যা হবে। কারা দেখবে? অনুচারীরা তো দেখছেই, তাদের দেখায় কিছু যায় আসে না। মায়া মীরের সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল। আজ সোমবার। আমজাদ চৌধুরী এবং থমাস শন বাড়িতে ফিরেছেন সকালেই মাত্র। সারা রাত ট্রেনে ছিল, ফিরেছে ভোর 6টার দিকে। বুলবুল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদেরকে নিতে। এখন বেলা 11টা। সকাল 6টা থেকে 10টা অবধি দুজন একটু ঘুমিয়ে নিয়েছে। আমজাদ এবং থমাস শন পাশাপাশি বসা, তাদের সামনে শালুক, জয়ন্তন এবং সাহানারা বসা। মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে অবসর থাকতে হয়। আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে, এরপর দেশে ফিরেছে আজ 2 বছর হয়। এখন তিনি গ্রামের সবার দেখভালে ব্যস্ত। গ্রামের জমিদার তিনি, তার একটা দায়িত্ব আছে। গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যেমনই করে সরকার তার দেশের জন্য। এই বলে যেন আমজাদ অবসর পেল না। ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না, কিন্তু বিদেশে ব্যবসা করলে তাকে দেশে ফিরতেই হয়। গ্রামের কৃষকদেরকে কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করেছে আমজাদ। গরিব মধ্যবিত্ত পরিবাররা যেন না খেয়ে থাকে, সেই প্রচেষ্টা আগেও তিনি করেছেন, এখনও করছেন। আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদ এবং থমাস। তাদের আসার কথা ছিল 2 দিন পরে, কিন্তু কাজ শেষ হওয়াতে চলে আসে। আমজাদ ছোটবেলার কথা তুলল, মজার ঘটনাগুলো। তার রেশ টেনে জয়ন্তনও তার ছোটবেলার কথা বলতে বলতে হাসিতে তলিয়ে গেল। তখন রাফিদ এসে সোফায় বসে, তার মুখটা গম্ভীর। সবাইকে হাসতে দেখে রাফিদ বলল, এত হাসছো কেন সকলে? আমজাদ থেমে বলল, তুই হাসতে মানা করছিস? জানিস হাসলে অনেক উপকার হয়, শরীরে কত ক্ষমতা বাড়ে, অসুখ বিসুখ কম হয়, হৃৎপিণ্ড সুস্থ রাখে। হাসলে রক্ত সঞ্চালন ভালো হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রোক কমায়। থেমে পুনরায় জিজ্ঞেস করল, আমজাদ, শুনেছি মীর এসেছে, ও কোথায়? ও ঘুমাচ্ছে বোধহয়, বলল শালুক। তখন থমাস বলল, আমজাদ, আমি এসেছি অনেক দিন, আমাদের এখন চলে যাওয়া উচিত। একটা নির্দিষ্ট সময় দেখে সব গোছগাছ করে চলে যেতে হবে। শালুক একটু উতলা হয়ে প্রশ্ন করল থমাসকে, মীরকেও নিয়ে যাবেন? থমাস একটু হেসে বললে, ওকে আর কই রেখে যাব? যত বড় হোক আমার সন্তান আমার কাছে এখনো বাচ্চাটি, ওকে রেখে তো আর আমি থাকতে পারবো না। মীর চলে যাবে, মীরকে নিয়ে যাবে, এ কথাটা যেন মোটেও ভালো লাগেনি শালুকের। রাফিদেরও ভালো লাগছে না। তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল, সে বন্ধু বলে ডেকেছে, এখন সে চলে যাবে। রাফিদ উদ্ভ্রান্ত হয়ে যায়। ও বেশ হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যায়। আমজাদ শালুকের দিকে তাকালো। শালুক মীরকে নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসে। শালুক চায় মীর এখানেই থেকে যাক, কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি। আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, তুই মন খারাপ কেন করছো? মেয়ে কি এখনই চলে যাচ্ছে? আরও কিছুদিন পর যাবে। বেলা বাড়ছে। মায়া সকাল থেকে ছাদের মধ্যে বসে আছে। সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ ফিরেছে। হয়তো জয়ন্তন গতকাল রাতের ঘটনা বলেও দিয়েছে আমজাদকে। আমজাদ হয়তো ওত পেতে আছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তাকে শাস্তি দিবে তাতে তার আক্ষেপ নেই, কিন্তু তার জন্য মীর শাস্তি পাবে, এটি মায়া যেন মেনে নিতে পারছে না। তখনই মায়ার ঘরে শেফালি উপস্থিত হয়। এ কি মেম সাহেব, আপনি ঘাপটি মায়েরা বসে আছেন যে? মায়া কিছুটা রেগে বলল, তোকে না বলছি আমাকে মেম সাহেব ডাকবি না, শুধু আপা ডাক, নয়তো মায়া, সে যা ডাকমু আপনি যা কইবেন। কিন্তু ওদিকে মীরবাবু বোধহয় বিদেশ চইলে যাইব, সে কথাবার্তা চলতেছে। কথাটা শোনা মাত্রই মায়া উঠে দাঁড়ালো। তার হৃদয়ে কিছুটা ধকধক শব্দ করল।
এরপর বিছানা থেকে ওড়নাটা নিয়ে এলোমেলো চুলে বৈঠকখানায় চলে যায়। সেখানে উপস্থিত রাফিদ, মীর, জয়ন্তন, আমজাদ এবং থমাস। রাফিদ মীরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন। এতক্ষণ বেশ আড্ডা জমিয়েছে তারা। মায়াকে দেখে আমজাদ কাছে ডেকে নেয়। মায়া ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ। মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে। তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলল, আমি বলি কি বাপ, মায়া এখন বড় হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়ানোর ব্যবস্থা কর। তখন থমাস জয়ন্তনের রেস্ট নিয়ে বলল, তাহলে আরও ভালো হবে, আমরা মায়ের বিয়েটা দেখেই যেতে পারবো, কি বলিস মীর? মীর বেশ উৎফুল্ল হয়ে বলল, এটা দারুণ সংবাদ, আমিও এটাই চাই, মেয়েদের বিয়ে হয়ে গেলে ঝামেলা মুক্ত। আমজাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাকে ভাবতে হবে, বিয়ের ব্যাপার স্যাপার তো, এত ভাবা লাগবে না, যা করবি তাড়াতাড়ি, বলে জয়ন্তন মুখে পান দিলেন। মায়া কোনো জবাব দিল না। সে বিয়ের জন্য অপ্রস্তুত। কিন্তু জয়ন্তন গতকাল রাতের ঘটনা কাউকে বলেনি, এটাও মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। সেই ঘটনা ঘিরে জয়ন্তন বিয়ের কথা বলেছে সে নিশ্চিত, কিন্তু গতকালের ঘটনা জেনে সকালে চুপ থাকার কথা নয়। তাদের আলাপ আলোচনার মাঝেই তিনজন অনুচারী উপস্থিত হয়। এসে আমজাদকে উদ্দেশ্য করে বলল, সর্দার, দুজন লোক আসছে, আপনার খোঁজ করছে। কারা? শহর থেকে আসছে কারা জানি। এরপর আমজাদ সহ বাকিরা ঘরের বাইরে বের হয়। রান্নাঘর থেকে শালুক এবং সাহানারা সহ সবাই ঘরের বাইরে উপস্থিত হয়। তাদের সামনে একটা মার্সিডিজ গাড়ি থেকে দুজন লোক নেমে আসে। একজনের বয়স 30 থেকে 32-এর মধ্যে, লম্বাটে দেহবিন্যাস, মাঝামাঝি কায়দা, সুশৃঙ্খল শরীর, অদ্ভুত আকর্ষণীয় ভঙ্গি, উজ্জ্বল ত্বক, তীক্ষ্ণ চোখ যা মুহূর্তে মানুষকে পর্যবেক্ষণ করতে পারে, সরু ও ধারালো নাক, হালকা দাড়ি যা তাকে বেশি গম্ভীর ও অভিজাত দেখায়, মাথায় একটা ফেডোরা পরা, চোখের রং বাদামি, ফিটিং হালকা হালকা ধূসর সাদা শার্টের উপর কালো গাঢ় নেকটাই দিয়ে, তার উপর হালকা চারকোন গ্রে ব্লেজার, সাথে ফিটেড ট্রাউজার, সাধারণত ডার্ক কালার, পায়ে কালো চামড়ার ক্লাসিক লো হিল বুট। তার সাথে জন ওনার সহকারী, দেখে বোঝা যাচ্ছে। আমজাদ সহ সবাই তার দিকে এগিয়ে গেল। আমজাদ হাত বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে বলল, আমি ডিটেকটিভ আহির মির্জা। গত 4 দিন আগে পশ্চিম পাড়ায় একজন লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক। আমি সেই খুনের তদন্ত করতে এসেছি। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব দ্রুত নিয়ে আসবো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ।